ঠিক আজ থেকে 9 বছর আগের কথা। অনেকেই হয়তো ভুলে গেছেন, এটি স্বাভাবিক। তবে যারা বৈদেশিক কর্মসংস্থান খাত বা প্রবাসী খাত নিয়ে কাজ করেন তাদের নিশ্চয়ই মনে আছে। দু 2015 সালের এই মে মাসে থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে 139টি গণকবরের সন্ধান পাওয়া যায়। থাইল্যান্ডের শংখলা প্রদেশে এই গণকবর পাওয়া যায়। পহেলা মে 26 জনের দেহাবশেষ পাওয়া যায় প্রথমে। এরপরে 11 মে থেকে 25-26 মে পর্যন্ত এই অভিযান চালানো হয় সেই শংখলা প্রদেশের গহীন জঙ্গলে, মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায়। সেখানে বাংলাদেশি সহ রোহিঙ্গা নাগরিকদের মরদেহ এবং 28টি বন্দি শিবির বা সেখানে বন্দিশালা পাওয়া যায়, যেখানে অভিবাসী প্রত্যাশীদেরকে আটক রাখা বা বন্দি রাখা হয়, নির্যাতন করা হয়, মুক্তিপণ আদায় করা হয় এবং এক পর্যায়ে অনেকেই মারা যান সেখানে। তাদেরকেই সেই গণকবরে মাটিচাপা দিয়ে দেওয়া হয়। এই ঘটনা কেউ কেউ হয়তো প্রথমবার শুনলেন। তখন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল, বৈধভাবে কলিং ভিসায় মালয়েশিয়া তখন যাওয়া যেত না। ওই সময়গুলোতে এই মানব পাচারকারী চক্র বাংলাদেশি, থাইল্যান্ড এবং মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এই চক্রটি বাংলাদেশ থেকে এবং মিয়ানমারের রোহিঙ্গাদেরকে মালয়েশিয়াতে পাচার করত বা তাদেরকে কাজের প্রলোভন দেখিয়ে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় নৌকায় তাদেরকে পাঠানোর প্রলোভন দেখাতো, প্রতিশ্রুতি দিত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই বিদেশে যাওয়া, প্রবাসে যাওয়া তো দূরের কথা, তাদেরকে থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকার জঙ্গলে নির্যাতনের শিকার হয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করে এক পর্যায়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এমনকি তাদেরকে মাটিচাপা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে গণকবরে। স্বজনরাও খোঁজ পায়নি, হয়তো এখন পর্যন্ত অনেকেরই খোঁজ অজানা। সেই ভয়াবহ এবং কলঙ্কিত ঘটনার 9 বছর পরে সেই মে মাসে 17 তারিখে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের বিশেষ একটি দল একটি অভিযান পরিচালনা করে। বিশেষ সেই অভিযানে এক বাংলাদেশিকে আটক করা হয়। সেই বাংলাদেশি ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেটি দাবি করেছে যে বাংলাদেশি সেই নাগরিক দ্রুত গতিতে একটি গাড়ি নিয়ে পার্কিং লট থেকে পালিয়ে যাচ্ছিল। তখন তাকে আটক করা হয় এবং সেই গাড়িতে আরও 2 জন বাংলাদেশিকে পাওয়া যায়। সেই 2 জন বাংলাদেশি হচ্ছে এই মানব পাচারকারী চক্রের শিকার। অর্থাৎ বাংলাদেশ থেকে তাদেরকে প্রথমে আকাশপথে নেওয়া হয় ভিয়েতনামে, ভিয়েতনাম থেকে সড়ক পথে নেওয়া হয় থাইল্যান্ডে, থাইল্যান্ড থেকে সেই শংখলা প্রদেশের সেই জঙ্গল বা আশপাশের এলাকা দিয়ে এরপরে নৌপথে তাদেরকে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়াতে। এই 2 জন বাংলাদেশি এবং মানব পাচারকারী 1 জন বাংলাদেশি তাদের জবানবন্দি বা স্বীকারোক্তিতে একটি বাসায় অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং সেখান থেকে আরও 5 জনকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে এই চক্রটি 2 মাস ধরে তাদের এই কার্যক্রম পরিচালনা করছিল। অর্থাৎ যেহেতু মে মাসে বাংলাদেশি সহ 14 দেশ থেকে কর্মী নিয়ে আপাতত স্থগিত করে দিচ্ছে মালয়েশিয়া কর্তৃপক্ষ, এই সুযোগটি নিয়েছে এই অসাধু চক্র এবং 2 মাস ধরে তারা এই কার্যক্রম পরিচালনা করছে। তারা হয়তো আরও করবে এবং প্রতি বাংলাদেশির কাছ থেকে তারা 21,000 রিঙ্গিত পর্যন্ত আদায় করত এই পদ্ধতিতে মালয়েশিয়ায় নেওয়ার জন্যে। এখন এই তথ্যগুলো দিয়ে শেষ যেই তথ্য সেটি হচ্ছে বাংলাদেশি যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছেন তারা একটু খেয়াল করবেন। কলিং ভিসা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার বৈধ প্রক্রিয়া কর্মী হিসেবে, কলিং ভিসায়, এবং সেটি এরই মধ্যে কলিং ভিসা আবেদনের সময় শেষ এবং 31 মের মধ্যে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে সকল কর্মীকে, এখন পর্যন্ত যেই ঘোষণা আছে। তার মানে যারা এখন পর্যন্ত কলিং ভিসা পাননি তারা কিন্তু আপাতত ধরে নেবেন তারা আর মালয়েশিয়াতে যেতে পারছেন না। কারণ হচ্ছে এই মে মাসে এরই মধ্যে 17 তারিখের মধ্যে
ই ভিসা আবেদনের সময় ফুরিয়ে গেছে, তবে ই ভিসা যারা আবেদন করেছে তারা হয়তো ই ভিসা পাবে। 31 মের মধ্যে সবাইকে মালয়েশিয়া যেতে হবে। এরপরে মালয়েশিয়াতে যাওয়ার জন্য বা বিকল্প কোনো পথে মালয়েশিয়া যাওয়ার জন্য কেউ দয়া করে চেষ্টা করবেন না। আপনার জীবনের চেয়ে নিশ্চয়ই আপনার রোজগার করা বড় লক্ষ্য নয়। আর মালয়েশিয়া এখন যেই পরিস্থিতি, আপনি অবৈধভাবে সেখানে গিয়ে কোনো কাজ করতে পারবেন না। ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেই কঠোর অবস্থানে রয়েছে, তাদের কাছে আটক হলে আপনি তো নিশ্চয়ই জেলে যাবেন, নির্যাতনের শিকার হবেন, আপনার সাজা হবে, নাইলে আপনাকে এক কাপড়ে দেশে পাঠিয়ে দেবে। তার মানে আপনি যেই টাকা পয়সাগুলো এই দালাল চক্র, মানব পাচারকারী চক্রের কাছে দিয়ে দিলেন, তারা ফুলে ফেঁপে লালে লাল হবে, কিন্তু আপনি নিঃস্ব সর্বশান্ত হবেন। মানব পাচারকারী চক্রের কবলে যদি আপনি পড়েন, আল্লাহ না করুক, সেই 2015 সালের সেই মে মাসের ভয়ঙ্কর সেই গণকবর, সেই বন্দিশালার কথা এই জন্যই প্রথমে একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সবার নিরাপদ প্রবাস জীবন প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।